সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজ কথা বলতে চাচ্ছি সংবিধান সংস্কার নিয়ে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই 4টি কমিশন রিপোর্ট জমা দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এবং তা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা আজকে আলাদাভাবে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে এবং তা বাস্তবায়নে কী কী ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আমি ফেরদৌসী আহমেদ রয়েছি এই আলোচনার পুরোটা সময়। আরও যাদেরকে পেয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, এবং সর্বটানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি অ্যাডভোকেট আহসানুল করিম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যদি বলি যে এই কমিশনের যে সুপারিশগুলো জমা পড়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, যদি বলি যে এর মধ্যে কোন সুপারিশ আপনার কাছে সব থেকে মনে হয়েছে যে এটা হবারই দরকার ছিল? আমার মনে হয়েছে সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল, যেটা প্রত্যেকটা রেজিমেই আমরা উপলব্ধি করেছি, যে একক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা। যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি পার্টি চিফ থাকেন, সুতরাং তার যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা তার দলের উপর যেমন প্রভাব বিস্তার করে, তেমনি কিনা পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে যখন দায়িত্ব পালন করেন তখন সেই পাওয়ারটা তার এক্সারসাইজ যখন করেন তখন তিনি অটোমেটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যান। সুতরাং আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে এই দাবি ছিল যেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দলের প্রধান যেন অন্তত না হন। এইটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট প্রপোজাল দ্যাট হ্যাজ বিন ব্রট ফরওয়ার্ড বাই দ্য যে সংস্কার কমিটি আছেন, সেটা আমি এটাকে স্বাগত জানাই। জি, আমি প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে শুরুতেই জানতে চাই, মানে এইটা যদি আপনার কাছেও মনে হয় যে এটাই সব থেকে বেশি হবার ছিল বা চাওয়ার ছিল সবার, এর বাইরে আর কোনটা আপনার মনে হচ্ছে যে অনেক বেশি দরকার ছিল? আমি জনাব অ্যাডভোকেট আহসানুল করিমের সাথে একমত পোষণ করি, এবং একমত পোষণ করেই বলতে চাই যে আসলে যে এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো ধরনের সংস্কারের জন্য, বিশেষ করে সংবিধানের যে সংস্কার। আমি জনাব আহসানুল করিমের কথার সাথে একটুখানি যুক্ত করি, যেটা হলো যে যেটা উনি বলেছেন যে মানে একই সাথে একজন যিনি দলেরও নেতা, আবার তিনি সংসদ নেতা, আবার একই ধরনের ক্যাবিনেটেরও উনি চিফ। শুধু তাই নয়, যে এর পাশাপাশি মানে প্রেসিডেন্টের সাথে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যতাটা আমরা লক্ষ্য করি, সেখানে এক অর্থে ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীর সুপারিশেই প্রেসিডেন্টও নিয়োগ হচ্ছে। প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট রাষ্ট্রপতিকেও নিয়োগ দিয়েছেন। এইটার পাশাপাশি আরও হচ্ছে যে আমাদের সংবিধানে যে ৭০ ধারা, আমি খুব খুশি হয়েছি যে এই আপনি বললেন যে এর বাইরে কোনটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে সংবিধানের ৭০ ধারা নিয়ে যে সুপারিশটা করা হয়েছে এখানে, আমি এটাকে সমর্থন করি এবং আমি মনে করি যে এটা হওয়া উচিত, যে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে শুধুমাত্র অর্থ বিল ছাড়া, মানে স্বাধীন মত প্রকাশ করতে পারবে। এটাকে আপনি এই সুপারিশটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি জ্যেষ্ঠ আইনজীবীতে রয়েছেন অ্যাডভোকেট আহসানুল করিম, আপনার কাছে এখন আসি। যেটা বললেন যে এই যে একচ্ছত্র ক্ষমতা বা একদম সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ উনিও বলেছেন যে একনায়কতন্ত্র অনেকটা সেখান থেকে সরাবার যে একটা প্রয়াস, সেখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বা সবার সিদ্ধান্তেই সুপারিশ প্রণয়ন করেছি। সেই জায়গাটায় আবার অনেকে বলছেন যে যদি একজন আগে যেটা ছিল যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন, তিনি হচ্ছেন একটি দলের একদম প্রধান থাকবেন, সেই জায়গাটায় যদি এটা এখন আরো ওরকম বন্টন করে দেয়া হয় যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ওই দলের নেতা হবেন না, প্রধান হবেন না, সংসদ নেতা অন্যজন হবেন, তাহলে পরিবারতন্ত্রটা উল্টো দিকে আরো বেশি প্রতিষ্ঠা পাওয়ার একটা চেষ্টা হতে পারে। এই আশঙ্কাটা অনেকে প্রকাশ করছেন, এই আশঙ্কার জায়গাটা আপনি কি বলবেন? পরিবারতন্ত্রের থেকে আসলে আমরা মুক্তি পাচ্ছি এটা বলা যায় না। দেখেন যে এই যে একই ব্যক্তি তিনটা জায়গায় থাকতে পারবে না, তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি সংসদ নেত্রী হতে পারবেন না, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না একই ব্যক্তি। তো এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। যিনি ভবিষ্যতে আমাদের প্রাইম মিনিস্টার হবেন তিনি যদি মনে করেন যে না আমি তো তিনটা পদে থাকতে পারছি না, একটা পদে আমি থাকি, একটা পদে আমার অমুখাত্মীয় থাকবে, আর একটা পদে আমার আরেকজন থাকবে, এই ভয়টাই পাচ্ছে। তো এই যে এটা যদি হয় তবে আলটিমেটলি
এই সংস্কারের কোনো কাজে লাগবে না। তাই সমস্ত সংস্কারের মূল সংস্কার হচ্ছে মনকে পবিত্র করা, নিজের চেতনাকে পবিত্র করা। যদি না করা হয় তবে কোনো সংস্কারই আসলে কোনো কাজে লাগবে না। তাহলে তো প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, এই কথাটা যখন বলা হয় তখন এই আলোচনা একদম পেরেক ঠুকে দেয়া হয়, কারণ মনকে শুদ্ধ করাই তো আসলে। জি, সেটা তো একেবারেই মৌলিক বক্তব্য। কিন্তু আমি আরেকটা জায়গায় খুব গুরুত্ব দিতে চাই, যে আমি মনে করি যে আমি পরিবারের রাজনৈতিক অধিকারকে অস্বীকার করে না করে আমি যেটা বলতে চাই যে একটা দলের মধ্যে যদি সঠিকভাবে গণতন্ত্রের চর্চা করা হয়, একটা দল যদি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, যদি সেভাবে নির্বাচিত হয়, কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা না, যে কোনো রাজনৈতিক দল সে যদি একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্ধারণ করে এবং তার দলের জন্য এবং সেই প্রক্রিয়াটা মেনটেন করে, সঠিকভাবে নির্বাচন করে, নেতৃত্ব নির্বাচন করে, তাহলে এইটা কোনো বড় ধরনের সমস্যা হবে না। আমার ব্যক্তিগত মত এটা। জি জি, সেটা আপনার ব্যক্তিগত মত থেকে আপনি বললেন, এই বক্তব্য রাখলেন। কিন্তু আরেকটু এখানে জুড়ে দিতে চাই, যেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আবার যে সংস্কার এনেছে, সুপারিশগুলো করেছে, সেখানে একটা ছিল, সেটা আবার অনেকটা এই পরিবারতন্ত্র ভাঙার জন্য, যে দলের যে মনোনয়ন সেটা আবার দলের একদম তৃণমূল থেকে আসতে হবে এবং দলের সদস্যরা তারা এক ধরনের হিডেন যে ভোট, মানে সবার সামনে দিবে এমন না, সেরকম ভোটের ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে সেই সুপারিশগুলো করা হয়েছে। তাতে কি কিছুটা বাধ্য হবে পরিবারতন্ত্র থেকে সরে এসে দলের একদম ত্যাগী নেতাকর্মীরা উঠে আসবেন? অফকোর্স, আপনাকে তো, আপনি যদি ওই সিক্রেট ব্যালটের মাধ্যমে যদি নির্বাচনটা চালু করেন দলের মধ্যে, তাহলে আপনি সেখানে রাজনীতিতে একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং প্রতিযোগিতা তৈরি হবে। নট নেসেসারি যে আপনি যখন সিক্রেট ব্যালট চালু করবেন তখন সেখানে যে কোনো পরিবারের থেকে যদি কেউ দাঁড়ায়, তার তো কোনো নিশ্চয়তা নাই যে সেই পাশ করে বেরিয়ে আসবে, সে ফেলও করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে তো আর কোনো আপনার পক্ষপাতিত্বের কোনো প্রশ্ন আসছে না। অর্থাৎ যে কেউ নির্বাচিত হোক, তাকে সঠিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে দলের নেতা হতে হবে। কেউ উপর থেকে কোনো নেতা চাপিয়ে দিতে পারবে না। অর্থাৎ পাশ করে না আসলে তো সংসদেই আসতে পারবে না, সেক্ষেত্রে সংসদ নেতা হবার তো প্রশ্নই থাকছে না। আমি সংবিধান সংস্কার কমিশনের জায়গাটাই ধাপে ধাপে আসি। অ্যাডভোকেট আহসানুল করিম, শুরুতেই একদম আলোচনার এই জায়গাটায় শুনতে চাই, দেশের সাংবিধানিক নামের পরিবর্তন হচ্ছে, গণপ্রজাতন্ত্রী, অনেকেই এটাকে অনেক বেশি স্বাগত জানিয়েছেন যে প্রজা রাজার ব্যাপারটাই চলে যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে ঠিক ওইভাবে দেখছি না, রাদার আমি এটাকে সমালোচনা করছি। একটা দেশের নাম অত সহজে বদলানো উচিত না। যে দেশের বয়স হয়ে গেছে 53 বছর, তার আজকে নতুন করে নামকরণ, এটা শোভা পায় না। আর প্রজাতন্ত্র মানে এই নয় যে প্রজা মানে হচ্ছে সাবসার্ভিয়েন্ট, রাজার প্রজা, সেই অর্থে না। এটা আসলে এটা এসছে, উনি আরও ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে একসময় যখন রাজারা রাজত্ব করত, রোমান সাম্রাজ্য হতে পারে, ইংলিশ সাম্রাজ্য ছিল, এরকম আরও সাম্রাজ্য ছিল, ভারতবর্ষে অনেক সাম্রাজ্য ছিল, তারা নিজেদেরকে অনেক বেশি তারা ঈশ্বরের কাছাকাছি নিজেদের মনে করত এবং জনগণকে তারা নানাভাবে নিপীড়ন করত, পেষণ করত এবং রাজার সমস্ত যে অপ্রেশন সেগুলো প্রজাদেরকে সহ্য করতে হতো। কিন্তু ধীরে ধীরে যখন রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে থাকে এবং যখন গণতন্ত্রের যে ভাবধারা এটা যখন প্রতিষ্ঠিত হতে থাকে, মানুষ যখন বুঝতে থাকে গণতন্ত্রের যে বিউটি আছে সেটাকে যখন বুঝতে থাকে, তখন প্রজার অর্থে নিপীড়িত প্রজার কথা বলা হচ্ছে না, যে নাগরিক আছে তারাই রাষ্ট্রের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি বলে গণ্য হতে থাকে। আমাদের আর্টিকেল 7-এ বলে দেওয়া আছে যে বাংলাদেশের জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক। তো প্রজা অর্থ দাসত্বের নামকরণ প্রজা, এই প্রজা নয়। এই প্রজা হচ্ছে সেই প্রজা যে প্রজা রাজার প্রজা নয়, যে প্রজা নিজেই ক্ষমতার মালিক। সুতরাং আপনি এটাকে নাম দিয়ে পরিবর্তন করার কী প্রয়োজন আছে? গণতন্ত্রী, জনগণতন্ত্রী বা যে অথবা যে নামই আপনি বলেন না কারণ নাগরিকতন্ত্র, এটার অর্থহীন। কারণ প্রজাতন্ত্র মানে হচ্ছে যে তন্ত্র, যে শাসন ব্যবস্থা প্রজারাই চালায়, পিপলস চালায়। তো এই নামকরণের অনর্থক, অপ্রয়োজনীয় এবং এটা খরচের ব্যাপার। কত হাজার হাজার কোটি টাকা এখানে খরচ হবে শুধুমাত্র এই নাম পরিবর্তনের জন্য। তো এটা
উদ্দেশ্য কি সংস্করণের? এই সংস্কার কেন করা হচ্ছে? যেন ভবিষ্যতে কোনো স্বৈরতন্ত্র না আসে। এই নামের সাথে স্বৈরতন্ত্রের আসা না আসার কি এসে যায়? সুতরাং এটা অপ্রয়োজনীয় একটা অনর্থক ডিবেটের জন্ম দিবে। এটা আসলে কোনো কাজের কিছু নয়। এই ব্যাপারটাকে আপনি স্বাগত জানাতে পারেননি, বরং সমালোচনা করছেন। প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, সেই জায়গায় তাহলে বলতেই হচ্ছে যে ইংলিশ যে নামটা রয়েছে সেটা তো পরিবর্তন হচ্ছে না, বাংলার অনুবাদটা পরিবর্তন হচ্ছে, তাতে আসলে বহির্বিশ্বে কতটা এর প্রভাব পড়বে, পড়ার কথা কি? এটা আমার কাছে যেটা মনে হয়, আমি অ্যাডভোকেট আহসানুল করিমের মতের সাথে মানে আমি একমত একদিক থেকে, বাট আরেক দিক থেকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো সম্ভবত আই মে বি রং, তাদের মাইন্ডসেটে কোন জিনিসটা কাজ করেছে। সম্ভবত আমাদের এই উপমহাদেশের যে ইতিহাসটা ছিল সেখানে আপনিও হয়তো জানেন, আমি জানি না আপনি কোন ডিসিপ্লিনের ছাত্রী, আপনিও হয়তো জেনে থাকবেন ইতিহাসে যে আমাদের পূর্ববঙ্গে একসময় জমিদার প্রথা চালু ছিল। তো জমিদার এবং প্রজার এই জমিদারের অধীনে যারা থাকতো মানে তাদেরকেই আমরা প্রজা হিসেবে এই উপমহাদেশে এইভাবে তার কাছ থেকে খাজনা আদায়ের একটা বিষয় ছিল, জমিদারের কথা মতো তাকে চলতে হতো। সম্ভবত ওই পারসেপশনটা হয়তো তাদের মনের মধ্যে কাজ করেছে। আসলে এখানে আমি যেটা বুঝতে পারি যে নাগরিক শব্দটা ওনারে এখানে ব্যবহার করতে চাচ্ছেন, মানে নাগরিক শব্দটা আসলে খুব আধুনিক। মানে যখন আমি একজনকে নাগরিক হিসেবে চিহ্নিত করতে চাচ্ছি, মানে সেই নাগরিক যার অনেকগুলো অধিকার আছে, তার রাজনৈতিক অধিকার আছে, তার অর্থনৈতিক অধিকার আছে, তার শিক্ষার অধিকার, সামাজিক অধিকার আছে। সম্ভবত ওই জিনিসটাকে হাইলাইট করার জন্য, ওই জিনিসটাকে প্রকাশ করার জন্য জাস্ট হয়তো শব্দটা ওনারা চেঞ্জ করতে চাচ্ছেন, বিষয়টার একটা পরিষ্কার ব্যাখ্যা তাতে আমাদের সামনে ধরা পড়ে, রাইট? তো আমার মনে হয় যদি প্রজাতন্ত্রও থেকে যেত তাতেও আমার কোনো আপত্তি ছিল না, যদি এটাও হয় এতেও আমার কোনো আপত্তি নাই। পরে আমার কাছে মনে হয় যে তারা যে পরিবর্তনটা করতে চাচ্ছেন এটার মধ্য দিয়ে তারা বিষয়টার ব্যাখ্যাটাকে, আপনার নামের ক্ষেত্রে কোনো আপত্তি নেই, যেটা রয়েছে সেটাও যদি থেকে যায় কিংবা যদি পরিবর্তিত হয়, কিন্তু যেটা আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম উল্লেখ করলেন যে দেশের অনেক খরচও তো হবে এই নামটা পরিবর্তনের ক্ষেত্রে, সেখানে কি কোনো আপত্তি রয়েছে কিনা? আপনি যত ধরনের পরিবর্তন এখানে আনবেন সবগুলোর পিছনেই খরচ জড়ায় আছে। জি হ্যাঁ, সুতরাং আপনি একটাকে সিঙ্গেল আউট করে ধরেন, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা করতে চাচ্ছেন, এখানে খরচ হবে, বিপুল পরিমাণে টাকা খরচ হবে। তারপর যদি ব্যাপারটা এরকম হয়, এখানে অ্যাডভোকেট আহসানুল করিম আপনি যুক্ত করবেন কিনা, যে এটা আমাদের অনেক দরকার, সেই দরকারের জন্য বা আমাদের অনেক একদম ভালোর জন্য, মঙ্গলের জন্য দরকার, সেটার জন্য অর্থ খরচ, আরটা হচ্ছে তেমন কোনো কিছু আসবে যাবে না সেজন্য অর্থ খরচ, দুটার মধ্যে কি পার্থক্য দেখেন না? হ্যাঁ, অবশ্যই দেখি। দেখেন, প্রফেসর সাহেব যেটা বললেন যে থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। আমরা তো সংস্কার চাই কেন? থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে এই জন্য না, আমরা চাই সংস্কার হবে একটা জুৎসই এমন পরিবর্তন আসবে যে পরিবর্তনের জন্য ভবিষ্যতে কোনো শাসক গোষ্ঠী নিজেদেরকে স্বৈরতন্ত্রের মধ্যে নিয়ে যাবেন না। আমরা যেন ভবিষ্যতে আবার কোনো স্বৈরতন্ত্রের মধ্যে না পড়ি। তো যেগুলো প্রয়োজন নাই প্রয়োজন পরিবর্তনের, সেগুলো পরিবর্তন করে লাভটা কি? সেই দিকে ফোকাস দেওয়া হোক, যেদিকে পরিবর্তন করলে আমাদের অধিকারটাকে অনেক বেশি দৃঢ় হবে এবং স্বৈরতন্ত্র থেকে আমরা মুক্তি পাবো। উদ্দেশ্য তো সেটাই, আমরা সেই পরিবর্তনটা চাই। সেক্ষেত্রে 4 মূলনীতির যেটা ছিল এবং বাদ দেওয়া হলো, এখন মূলনীতি 5টা করা হলো, এই জায়গাটা একটু শুনতে চাই। দেখেন, স্বাধীনতার পরে যে সংবিধান হয়েছে সেই সংবিধানের 4টা মূলনীতির উপর ভিত্তি করে সংবিধানটা দাঁড়িয়ে আছে। এই যে মূলনীতিগুলা, এটা একটা পিলার, এই পিলারকে কেটে ফেলা যায় না। আমার ভালো লাগুক, আমার মন্দ লাগুক, দিস ইজ দ্য পিলার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই যে পিলারগুলা, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এটা বারবার করে আমাদের বিভিন্ন জাজমেন্টে উঠে এসছে। যখনই কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে এই শব্দগুলো বারবার করে ফিরে এসছে, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এই মূলনীতিকে পরিবর্তন করা যায় না। আমি চাইলেই বা পার্লামেন্ট চাইলেই এইগুলোকে উঠিয়ে ফেলতে পারবেন না। এমনকি সংস্কার যখন পার্লামেন্টের কাছে যাবে, পার্লামেন্ট যদি ওগুলোতে হাত দেয় তবে সেগুলো আল্ট্রাভাইরাস হয়ে যাবে।
বহির্ভূত হয়ে যাবে, ক্ষমতা বহির্ভূত হয়ে যাবে। দিস ইজ হোয়াট দ্য অ্যাপেক্স কোর্ট অফ বাংলাদেশ হ্যাজ রিপিটেডলি স্টেটেড ইন ভ্যারিয়াস কেসেস, ভ্যারিয়াস জাজমেন্ট। অষ্টম সংশোধনীর কেস থেকে আরম্ভ করে সমস্ত জাজমেন্টে প্রথম বক্তব্যই হচ্ছে মূলনীতির থেকে সরে আসা যাবে না, মূলনীতিকে পরিবর্তন করা যাবে না, বা কোনো একটা বিধান যদি পরিবর্তনের প্রশ্ন আসে অথবা সংযোজনের প্রশ্ন আসে, দেখতে হবে সংবিধানের মূলনীতির কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু এখন তো মূলনীতি পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই জায়গায় প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ আপনি কি বলবেন? না, আমার আসলে যদি বাস্তবায়িত হয়, এখনো সুপারিশ আকারে রয়েছে। পুরো সংস্কারটার মধ্যে আমি যতটুকু পত্রিকা এবং আজকের এটা থেকে যেটা আমি আমার এই জায়গাটা নিয়েই সবচেয়ে বেশি আপত্তির জায়গা আর কি। কারণ এইটা তো আমাদের এই যে মূলনীতিগুলো, এটা তো আমাদের শুধু ৭১-এর ব্যাপার না, তো ইট গোজ ব্যাক টু আওয়ার কি বলে 100 years স্ট্রাগল। মানে এগুলো এমনি এমনি আসে নাই, কারো ইচ্ছায় আসে নাই। এগুলো এই অঞ্চল, এই পূর্ব বাংলার মানুষের প্রতীক্ষা, তাদের রক্তের বিনিময়ে এগুলো এসছে। এগুলো যারা শুধু এটা বলে যে বঙ্গবন্ধু এগুলো চাপিয়ে দিয়েছেন, এই বিষয়টা তো এইভাবে ব্যাখ্যা করা যায় না। এইভাবে ব্যাখ্যা করবেন কিভাবে? আপনি ধরেন এই যে বাঙালি জাতি কথাটা আপনি বাদ দিয়ে দিলেন, বাংলাদেশি বলছেন, তাই না? তাহলে তো আপনার পুরা ইতিহাসকেই বাদ দেওয়া হয়। তাহলে এই অঞ্চলের মানুষের রুট কি, কোত্থেকে আসলো তারা? আপনি সেই ইতিহাসটাকে কি আপনি অস্বীকার করতে? এখন কথা হলো, আমরা যদি মনে করি যে বাঙালি কথাটা থাকলেই ভারত চলে আসে এখানে প্রসঙ্গক্রমে, এই কারণে কি এটা বাদ দেওয়া যায়? আমাদের ওটা তো আমাদের ইতিহাস, ওইটাকে আপনার জোড়া থাকতেই হবে আপনার ইতিহাসের অংশ হিসেবে। আরেকটা জিনিস দেখেন যে এখানে আপনার মানে এখানে মানে একটা সিকোয়েন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে। একটা হলো আমাদের প্রিএম্বলের মধ্যে যেখানে বলাই আছে যে আমাদের এই যে সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের, এগুলো ছিল আমাদের মানে এই জাতির ড্রিম, আমাদের এই রাষ্ট্রের ড্রিম, যে আমরা ওইখানে পৌঁছতে চাই। এখন ওইগুলো এবং নীতি, মানে আমি জানি না যে তারা কি বোঝেন বিষয়টা আর কি। আমি হয়তো আজকের এই আলোচনা থেকে আমি ঋদ্ধ হব, কিন্তু আমি যেভাবে জিনিসটাকে বুঝেছি যে সাম্য, মানবিক মর্যাদা এবং যে ন্যায় বিচার, এই বিষয়গুলো আমাদের চূড়ান্ত লক্ষ্য, যেখানে আমরা পৌঁছতে চাই। কিভাবে পৌঁছতে চাই সেই জন্যই কিন্তু ওই 4টা নীতির বিষয় এখানে এসছে। এই যে ধর্মনিরপেক্ষতা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তার মানে কি? আপনি যখন ধর্মনিরপেক্ষতা তুলে দিচ্ছেন যে আপনি প্রকারান্তরে আপনি বাদ দেওয়া হয়েছে, জি সুপারিশ করা হয়েছে, প্রকারান্তে আপনি আর ধর্মভিত্তিক রাজনীতি এখন একটা বাংলাদেশের স্বাভাবিক বিষয়ে পরিণত হবে। এবং সেটা কি, আমি ধর্মনিরপেক্ষতার জায়গাটা থেকে আরেকটু বিস্তারিতই শুনতে চাই, বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে, বিশেষ করে যে সুপারিশগুলো দেয়া হয়েছে, রিপোর্ট আকারে জমা পড়েছে, সেগুলো নিয়ে আজ কথা বলছি। ফিরবো প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে থামিয়ে গিয়েছিলাম। ধর্মনিরপেক্ষতার জায়গাটায় আপনি বলছিলেন বাদ পড়লো, এটা বাদ দেয়া হলো, সুপারিশে বহুত্ববাদ রাখা হলো, সমস্যা কি আরো অনেক বেশি বাড়বে? দেখুন, সমস্যা বাড়ার জন্যই এই আয়োজন করা হচ্ছে বা করা হয়েছে বলে আমি মনে করি আর কি। আমার ধারণা, যখন আপনি এই ধর্মনিরপেক্ষতা বিষয়টি তুলে দিলেন, একসময় আপনার জন্য হয়তো এখানে অ্যাঙ্করিং করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা উনি বললেন আর কি। মানে এইটা তাদের ইন্টেনশনটা হচ্ছে যে বহুত্ববাদকে অ্যালাউ করার মাধ্যমে দেশের সব ধরনের মত পথকে আপনি একসাথে থাকার সুযোগ করে দিবেন। কিন্তু আপনি কি জামাতে ইসলামী ৭১-এর ভূমিকাকে আপনি বাদ দিয়ে তাকে কি আপনি বৈধতা দিতে পারবেন আর কি? এদেশের মানুষ পারবে? মানে আমাদের দেশে তাহলে ধর্মভিত্তিক যে রাজনীতি, সেটা অনেক বেশি মাথাচাড়া দিবে কিনা ধর্মকে পুঁজি করে? অফকোর্স, এবং আরো শক্তি। আপনি এই সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আপনি দেখতে পারবেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কিভাবে মাথাচাড়া দিয়ে। তবে এটাও আমি আপনাকে বলে রাখি, যে এটাও ফুটনোটে আমি বলে দিই, যে শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল উঠে আসবে
সেটা যেমন সত্য, বাট এট দি সেম টাইম যে যারা ক্ষমতায় যাবে, যারা পরবর্তী নির্বাচনের মধ্যে ক্ষমতায় যাবে, যদি সেকুলার দলগুলো সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দেয়, তখন ওই দলগুলো আরও শক্তিশালী হবে। ওরা তো এমনিতেই হবে এটা তুলে দেওয়ার পর। এবং সেকুলার দলগুলো তারা যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, তখন ধর্মভিত্তিক দল আরও শক্তিশালী হবে এবং সেটাই হওয়ার সম্ভাবনা বেশি। সেটা হলে আমরা যে সমস্যাটা ফেস করব, দেশের ভিতরে তো সামাজিক বিশৃঙ্খলা, ভিন্ন মত পার্থক্য তৈরি হবে এবং বাড়বে, নানা ধরনের নিজেদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে। আমি যে আশঙ্কাটা করি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের রাষ্ট্রের যে ইমেজ, সেটাও শঙ্কার মধ্যে পড়ে যাবে আর কি। যে শঙ্কা এখন আমরা আফগানিস্তানকে নিয়ে করি, যে শঙ্কাটা আমরা এখন ইরানকে নিয়ে করি, সৌদি আরবকে নিয়ে করি, বাংলাদেশ কিন্তু একসময় মডারেট একটা মুসলিম কান্ট্রি হিসেবে, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে একটা প্রোগ্রেসিভ কান্ট্রি হিসেবে যে ইমেজটা তৈরি হয়েছিল, সেই ইমেজ থেকে আমরা পিছিয়ে চলে আসবো। বাট অ্যাট দি সেম টাইম আপনাদের মনে রাখতে হবে যে আমাদের যে ওয়াইডার ফরেন পলিসি, যেটা এই ফরেন পলিসিটার মধ্যে বাংলাদেশের অবস্থান তৈরি করার পেছনে এটা ছিল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সফট পাওয়ার। বাংলাদেশের একটা পাওয়ার ছিল এটা, মানে সেকুলারিজমটা। আপনি সেই পাওয়ারটাকে নষ্ট করে দিলেন। হ্যাঁ, সেই পাওয়ারটাকে নষ্ট করে দিলেন আপনি। ওনারা, আমি জানি না, আলী রিয়াজ অনেক বড় রাষ্ট্রবিজ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, আমি ওনার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি বহুত্ববাদ বা এই যে আপনি একদিকে বহুত্ববাদকে রাখলেন, আবার এটা তুলে দিলেন, এতে খুব বাংলাদেশের সমস্যা কেটে যাবে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। বাংলাদেশ বাস্তবে আরো বেশি সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা সামনের দিনগুলোতে আছে, ভিতরে বাইরে দুই দিক থেকে। মানে বহির্বিশ্ব আর অভ্যন্তরীণ রাজনীতি, কিংবা ধরুন আপনি ভারতের সাথে সম্পর্কটা চিন্তা করুন। ভারত কি জামাত ইসলামীর সাথে, জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ভারত কি বাংলাদেশের সাথে তার সম্পর্কটা স্বাভাবিক হবে? আমার অন্ততপক্ষে মনে হয় না। এবং প্রতিবেশী দেশ হিসেবে এটা দরকার আমাদের জন্য। ইভেন মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে, বা পৃথিবীর আরও অনেক দেশ আছে যারা হয়তো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে তারা অন্যভাবে তখন বিচার করা শুরু করবে। এখন যেরকম একটা সম্ভাবনাময় দেশ হিসেবে দেখে, তখন আমাদের ইমেজটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জি, অ্যাডভোকেট আহসানুল করিম, আপনাকে এই জায়গাটা একটু শুনতেই চাই। এই যে ধর্মনিরপেক্ষতা তুলে দেয়া যে সুপারিশ এসেছে, দেখুন, এটা তো সুপারিশ আসলে হবে না, কারণ এটা যেহেতু রাষ্ট্রের মূলনীতি এবং বিইং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এটাকে তুলে দিতে চাইলেই সুপারিশ করলেই তুলে দেওয়া যায় না। এক, দুই হচ্ছে ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের একটা সৌন্দর্য। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, যার যার ধর্ম শেষে পালন করবে এবং রাষ্ট্র ধর্মকে কারোর উপর চাপিয়ে দেবে না। তার সিট এই যদি ধারণা হয়ে থাকে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, তা নয়। বিকজ আমরা ভালো মুসলিম রাষ্ট্র, আমরা মডারেট, আমাদের দেশের মানুষরা সমস্ত ধর্মকে রেসপেক্ট করে, এবং মেজরিটি অফ দ্য পিপলের, আমাদের যারা জনসাধারণ আছে তাদের মধ্যে ধর্মের এক ধর্মের সাথে আরেক ধর্মকে পৃথক করার তেমন কোনো মানসিকতা নেই। আমরা বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে যাই বা না যাই, আমরা আমন্ত্রণ পাই। সুতরাং এটা এমন একটা দেশ আমাদের, যে দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ একত্রিতভাবে পরস্পরকে আলিঙ্গন করে বেঁচে আছে। সুতরাং এই যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু ধর্মহীনতা মনে করে যদি এটাকে সংস্কার করে, তবে এটার একটা সার্বিক একটা খারাপ পরিবেশ সৃষ্টি হওয়ার কারণ যথেষ্ট আছে। তখন ফান্ডামেন্টালিজম উগ্র হয়ে উঠতে পারে। বিভিন্ন যে অন্য ধর্মের লোকেরা আছে যারা মাইনরিটি, তারা আশঙ্কাগ্রস্ত হতে পারে। সুতরাং এই ধরনের একটা
বিষয়, সেন্সিটিভ বিষয়, এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, স্পেশালি যেখানে সংস্কারটা আসলে করানোর উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচার থেকে মুক্তি পাওয়া। তো এই ধরনের বিষয়গুলো সংস্কারের মধ্যে আনার প্রয়োজনটা কি? এটা তো কন্ট্রোভার্সিকে উস্কে দেওয়া, যারা এখানে মাইনরিটি আছে তাদেরকে আশঙ্কাগ্রস্ত করা। তো এগুলোতে মধ্যে যাওয়ার তো কোনো আমি প্রয়োজন দেখছি না। সংস্কার করার প্রয়োজনীয়তা মনে করা হয়েছিল যে ভবিষ্যতে যেন আমরা আর স্বৈরতন্ত্রের মধ্যে না পড়ি। আমরা সেখানে না যেয়ে আমরা এইসব এক্সটেনিয়াসের ব্যাপারে এত মাথা ঘামাচ্ছি কেন? জি, আমি এই জায়গাটা একটু শুনতে চাই অ্যাডভোকেট আহসানুল করিম, আপনার কাছে আগে শুনতে চাই যে সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি যেটা বলেছেন গণমাধ্যমে যে অনেক মানুষ একদম কমিটিতে যারা ছিলেন এর বাইরেও অনেক গবেষকরা কাজ করেছেন এবং অনেক মানুষের মতামত নেওয়া হয়েছে, তার ভিত্তিতে তারা এই সুপারিশগুলো দিয়েছেন। তাহলে সত্যিকার অর্থে যে অনেক মানুষের মতামত নেওয়া হলে তারা কি এই ব্যাপারে এই সুপারিশটাকে বা এই ধর্মনিরপেক্ষতার জায়গাটায় অনেক কথা বলেছেন কিনা আপনার মনে হয় কিনা? আমি তো জানি না কাদের সাথে কথা বলেছেন। মানে আমার সাথে কথা বললে আমি আমার বক্তব্য বলতাম, আমার সাথে বলেনি তাই আমার বক্তব্য তাদের বলা হয়নি। এটা দিস মাই ওপিনিয়ন। এটা আরেকটা ওপিনিয়ন থাকতে পারে। আই হ্যাভ টু রেসপেক্ট আদার পার্সনস ওপিনিয়ন, সেটা সত্যি কথা। কিন্তু যেটা বুঝতে হবে সমাজ দর্শন দিয়ে যে এই ধরনের পরিবর্তন যেই যা মানুক বা না মানুক, ভবিষ্যতে আসলে এই ধরনের জিনিসের পরিবর্তনের রিপার্কেশন কি হতে পারে সেটারও বোঝা দরকার। বিজ্ঞ মানুষদের এইটা বোঝা দরকার যে আমি যে উঠিয়ে দিলাম হুইমজিক্যালি হয়ে করে বা আমি যদি অনেক চিন্তার মধ্যে দিয়ে এই পরিবর্তনকে সাজেস্ট করি, আসলে ইন্ট্রোস্পেকশন দরকার, নিজের মধ্যে নিজের ব্যাখ্যা প্রয়োজন, ধ্যান করে ভাবা প্রয়োজন যে আসলে এই পরিবর্তনগুলো আদৌ প্রয়োজন আছে কিনা, ভবিষ্যতে এগুলো সামাজিকভাবে এগুলোর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা। জি, একটি বিষয়কে ভেবে যেমন তখন প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ আপনি বলছিলেন যে যদি শুধু পার্শ্ববর্তী ভারতে বাঙালি রয়েছে সেটা চিন্তা করে আমরা জাতীয়তাবাদের জায়গাটা বাংলাদেশি করে ফেলি, সেরকম এখন 21 বছরের ব্যাপারেও অনেকে বলছেন যে এটা একেবারেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে জাতীয় নাগরিক কমিটি তাদের কথা ভেবে 25 বছর থেকে ন্যূনতম বয়সটা 21 বছর করা হলো কিনা, আপনি কি বলবেন? তাদের কথা ভেবে অনেকে বলছেন। আমাদের সংবিধানে তো নির্বাচনের বয়স 25 করাই আছে। আমার মনে হয় ওইটা সঠিক ছিল এবং এইটা নিয়ে এটাতে হাত দেওয়ার কোনো দরকারই ছিল না। এবং আপনি এই 21 করার অর্থ হচ্ছে এটার একটা খুব খারাপ ইম্প্যাক্ট তৈরি হবে, বিশেষ করে আমাদের ছাত্রদের উপরে, এডুকেশনাল ইনস্টিটিউশন। আপনি একদিকে ছাত্র রাজনীতিকে বলছেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে আপনি কথা বলছেন, অন্যদিকে আপনি পরোক্ষভাবে ছাত্রদেরকে পড়ালেখা বাদ দিয়ে আপনি রাজনীতির দিকে টানছেন, সেই একই দলীয় রাজনীতির দিকেই টানছেন। তাহলে এটা তো একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। একদিকে আপনি ডাকসু নির্বাচন করতে চান, জাকসু নির্বাচন করতে চান করে ছাত্রদেরকে ডিসিপ্লিন করতে চাচ্ছেন, অন্যদিকে আপনি একটা ছাত্র সে কি 21 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বেরোতে পারে? এটা কি ওনাদের আপনি আমার যে ছাত্রটা অনার্সে পড়ছে তার বয়সই তো এখনো 21, তাই না? কারো আরো একটু কম। সুতরাং ওনারা একটা পরামর্শ দিলেন, কেন ওনারা ওই স্টেক হোল্ডারকে কেন আপনার খুশি করতে হবে? আপনার পার্সপেক্টিভ তো হবে লং টার্ম। আপনার ভিশনটা থাকতে হবে যে আপনার একটা হোলিস্টিক জায়গা থেকে তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি একজন স্টেক হোল্ডার খুশি হবে সেটাকে মাথায় রেখে আপনি সংস্কার করে দিলেন। তাহলে আপনি বলছেন একদিকে তার পড়াশোনাই শেষ হচ্ছে না, শিক্ষার্থী থাকছে, আবার দলীয় লেজুর ভিত্তি বন্ধ করতে বলা হচ্ছে, আবার আরেকদিকে তাকে সেই দলের রাজনীতিতেই টানা হচ্ছে। এবং অনেকে এটাও বলে থাকেন যে শিক্ষার্থী সেটা না ধরেই নিলাম, শারীরিক তার যদি পূর্ণতা এসেও থাকে কিন্তু মানসিক পূর্ণতা আসে না দায়িত্ব নেবার মতো, এই জায়গাটা কি বলবেন? না, অবভিয়াসলি একটা 21 বছরের একটা ছেলে, সে আপনি ধরেন আপনি মাশরাফির কথা বাদ দেন, আপনি বা তারা তো একটা সার্টেন এজের পরেই গেছে, তাই না? কিন্তু 21 বছর তো ইটস টু আর্লি।
আমি মনে করি যে রাজনীতির জটিলতা বোঝা, তার যে কালচারটাকে বুঝতে নেতৃত্বের জায়গাটায় তাকে আরেকটু পরিপক্ক হতে 21 বছরটা আসলে ওই পক্কতা আনে না, পরিপক্কতা। আমি অ্যাডভোকেট আহসানুল করিম আপনাকে এই জায়গাটায় শুনে নিয়ে বিরতিতে যাব। দেখুন, যেটা প্রফেসর সাহেব বললেন, 21 বছর যখন একটা ছাত্রের অনার্স পাস হয় না, আর 21 বছর মানে হচ্ছে একজন ছাত্রকে এনকারেজ করা হচ্ছে স্কুল লেভেল থেকে রাজনীতি করা। আমরা এখন চাই একটা শিক্ষিত সমাজ। আমাদের পার্লামেন্টে যারা আসবেন তারা যেন বিজ্ঞজন হন, তারা যেন শিক্ষিত হন, তারা যেন আলো প্রদান করতে পারেন, আলোকিত হয়ে, শিক্ষায় আলোকিত হয়ে তারা যেন জাতিকে আলোকিত করেন। শিক্ষা এমন একটা জিনিস যার একটা বয়স আছে, বয়স পেরিয়ে গেলে আর শিক্ষাটা তখন ক্রমেই কঠিন হয়ে পড়ে। 21 বছর বয়সের একটা ছেলের, একটা মানুষের কোনো অভিজ্ঞতা থাকে না। আমাদের মহানবীরও একটা বয়সের পরে নবুয়ত এসছে। তার কারণ হচ্ছে একটা অভিজ্ঞতার একটা মূল্য আছে। একটা অভিজ্ঞ না হলে তার পার্লামেন্টের সদস্য হয়ে ল মেক করা যায় না। সুতরাং সাধারণ অভিজ্ঞতা ছাড়াই একটা 21 বছরের ছেলে, নিতান্তই বালক, তাকে যদি পার্লামেন্ট মেম্বার করা হয়, তিনি কি ল মেক করবেন? তার অভিজ্ঞতা নাই, তিনি কি কথা বলবেন? তার কি জ্ঞান থাকবে এই ফিনান্স বিল অথবা অন্যান্য বিল সম্পর্কে আলোচনা করার? পার্লামেন্ট মেম্বার হওয়া মানে তো শুধু রাজনৈতিক বক্তব্য প্রদান করা না, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নেতাকে গুণগান করা না। পার্লামেন্ট মেম্বারের প্রথম কাজ হচ্ছে ধীমান হওয়া, তাকে যে বিলগুলো আসবে সেগুলোকে পর্যালোচনা করা, সেই পর্যালোচনা করে সেখানে তাকে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু 21 বছরের একটা সাধারণ বুদ্ধিবৃত্তির মানুষের, অনভিজ্ঞ, তার পক্ষে সম্ভব না একটা পার্লামেন্টে কোনো কন্ট্রিবিউশন রাখা। সুতরাং এই 21 বছরের বিধানটা অত্যন্ত, আমি মনে করি, অবাঞ্ছিততা। আপনিও এই জায়গাটা স্পষ্ট করলেন। একটা বিরতি থেকে আবার ফিরছি। ঠিকই বলেছেন। সম্মানিত দর্শক, আপনার মতে আরেকটা বিরতি, ফিরছি শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম। আপনার মতে আজকের আয়োজনে কথা হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে, বিশেষ করে যে সুপারিশগুলো রিপোর্ট আকারে এসেছে সেগুলো নিয়ে কথা হচ্ছে। প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসতে চাই। 70 অনুচ্ছেদ নিয়ে আপনারা এর আগেও কথা বলেছেন। 70 অনুচ্ছেদের কথা অনেকে এভাবে বলছে যে অর্থ বিল ছাড়া সবকিছুতেই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, এটাকে যেমন সাধুবাদ জানানো হচ্ছে, পাশাপাশি অনেকে এই কথাটা বলছেন অনাস্থা ভোটটাই যখন বাতিল করে দেয়া হয় সুপারিশের মধ্যে আর কি, এখনো তো আর ওটা পাশ হয়নি, কিন্তু সেটা পরবর্তীতে যদি পাশ হয় বা বাস্তবায়ন হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে। আপনি সমস্যা দেখছেন কিনা? না, আমি এতে কোনো সমস্যা দেখি না। আমি মনে করি যে যেটা হলো, আমি আসলে আমার পজিশন দেখি, আমি কিন্তু পুরোটাই তুলে দেওয়ার পক্ষে। অর্থ বিল না, 70 অনুচ্ছেদ আপনি পুরোটাই তুলে দেন, মানে অনুচ্ছেদটাই বাদ দেওয়ার পক্ষে আপনি? হ্যাঁ, আপনি এই অনুচ্ছেদকে একদম কমপ্লিটলি আপনি পার্লামেন্ট থেকে তুলে দিন। যদিও বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, মানে সেই রাজনৈতিক সংস্কৃতি যদি আপনি বদল করতে চান তাহলে এই অনুচ্ছেদ থাকার কোনো দরকার নেই। আপনি অর্থ বিলে রাখছেন কেন? কারণ মানে এটার ভিতরের ইনসাইটটা আমাদের বুঝতে হবে যে অর্থ বিল মানে কি, যে বাজেটটা তো আপনি সংসদে নিয়ে আসতেছেন, এই বাজেটে আপনার আমাদের সমস্যাটা কোথায়? যে বাজেট তো আমাদের হাতে থাকে না, বাজেট তো আমাদের রাষ্ট্রের হাতে নাই, তাই না? আমরা ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট করি বলেই এই বাজেট যেন যে কোনো বললে যেন এই বাজেট পাশ করিয়ে দেওয়া হয়, ওইটাই আলটিমেট উদ্দেশ্য আর কি। ঠিক আছে, যে আপনি ঋণ নিচ্ছেন, ঋণ নিয়ে বাজেটের অর্থ সংস্থান করবেন। হ্যাঁ, বাজেটের তো আপনার টাকা পয়সার ব্যাপার, আয় ব্যয়, সরকারের আয় ব্যয়। তা আপনি যে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছেন সেইটা যেন আপনি করতে পারেন। হ্যাঁ, তো সেটা নিয়ে সংসদ সদস্যরা যদি প্রশ্ন তোলে, সমস্যা কি আপনার? আপনি সমস্যা দেখছেন না? আমি কোনো সমস্যা দেখি না। অ্যাডভোকেট আহসানুল করিম, আপনি দেখছেন কিনা কোনো সমস্যা? আমিও কোনো সমস্যা দেখি না। আর প্রশ্ন হচ্ছে যে মানি বিল বাদে কেন, যেটা উনি বললেন সেটা আমার প্রশ্ন। ওয়াই মানি বিল? কারণ মানি বিলের ইমপ্লিকেশনটা তো আরও বেশি। হোয়াট ইজ ফ্লোর ক্রসিং? করা যাবে না মানে হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে যে কোনো সিদ্ধান্ত দিবে না, দেয়া যাবে না। এইটা হচ্ছে আর্টিকেল 70-র মূলতন্ত্র। কিন্তু যেটা আমার অভিজ্ঞতা বলে, আর্টিকেল 70 তুলে দেবেন,
তাতে করে সমস্যার সমাধান হয়ে যাবে আমি তা মনে করি না। কারণ আমাদের দেশের রাজনীতিবিদদের বা রাজনীতির যে বৈশিষ্ট্য আজকে এসে দাঁড়িয়েছে, কেউই দলীয় নেতার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ফলে আপনি এটা বলছি বারবার করে, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, মানসিক স্বাধীনতার ব্যাপার। বলে না, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা সেথা শির। আপনি যদি নিজের চিত্ত যদি বলিষ্ঠ হয়, তবে আপনি আপনার স্বাধীন মনোভাব নিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমাদের দেশের যে রাজনীতিগুলো হয়ে আসছে এতদিন যাবৎ, সেখানে মোরাললেস লেজুর ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছে। স্বাধীনভাবে চিন্তা করে কেউ রাজনীতি করতে পারে এটা খুব কমই আছে, বা কম দলই আছে যেখানে নিজের স্বাধীন মতবাদের ভিত্তিতে ওপিনিয়নের ভিত্তিতে রাজনীতি করা যায়। ফলে এটা খুবই কঠিন ইমপ্লিমেন্ট করা বাস্তবিকভাবে, যে দলীয় প্রধান বা দলীয় সিদ্ধান্তের বাইরে এসে কেউ নিজের সিদ্ধান্ত প্রয়োগ করবে, ভেরি আনলাইকলি। অর্থাৎ আপনি বলছেন যে যেটার কারণে, যে মঙ্গলের কারণে যে একদম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, সেই কারণে ওই ৭০ বাদ দেয়া হলেও, অর্থবিল সহও যদি বাদ দিয়ে দেয়, তারপরে আপনি খুব বেশি আশাবাদী নন, কারণ আমাদের সেই সংস্কৃতি নেই, সংস্কৃতি নাই। কারণ আমাদেরকে প্রথমে নিজেকে ঠিক হতে হবে, নিজের ভাবধারাকে ঠিক করতে হবে, নিজের মনকে শক্তিশালী হতে হবে, নিজের মেরুদণ্ডকে শক্তিশালী করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের। এবং যারা রাজনীতি করেন তাদের প্রত্যেকের মেরুদণ্ড যদি শক্ত হয়, তারা যদি নিজের বিবেকের কাছে নিজে স্বাধীন হন, এবং তখন দলীয় যে চাপিয়ে আসুক না কেন, যে সিদ্ধান্তই চাপিয়ে দিক না কেন, তখনই কেবলমাত্র এটাকে উত্তরণ করা যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে যেভাবে চলে এসছে, তাতে করে আমি অন্তত খুব বেশি আশাবাদী না যে আর্টিকেল 70 ছেড়ে দিলেও আর্টিকেল 70-র ফলটা আপনি পাবেন ইমিডিয়েটলি। খুব বেশি আশাবাদী নয়। এবং এই মানসিকতার জায়গাটা থেকেই এই আলোচনায় এখন যেতে চাই যে বাস্তবায়নের চ্যালেঞ্জ কতটা রয়েছে। কারণ আমাদের মানসিক পরিবর্তন না হলে যতই আমরা এই সুপারিশ করি সেটা তো হবে না, আপনারা খুব স্পষ্টভাবে বললেন। সেই জায়গা থেকে প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ, যদি বলা হয়ে থাকে যে এই সব কিছুই পাশ হবে, নির্বাচনের পর নির্বাচিত সরকার আসবে, সংসদ বসবে, এবং সেখানে এগুলো একদম 5 আগস্টের পর থেকে যা যা হয়েছে সব কিছুর বৈধতা দিতে হলে সেই সংসদে পাশ হতে হবে। যদি রাজনীতিবিদরা সেই এক ঐক্যমত্যে না পৌঁছাতে পারেন, পাশ হবে কি এই সুপারিশগুলো? দেখুন, আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না। এর আগেও কিন্তু এরকম রিফর্মের আমরা দেখেছি হয়েছিল আর কি, এবং সেগুলো একে একে সংসদে গিয়ে বাতিল হয়েছে। দুই একটা হয়তো ছিল যেগুলো হয়তো যে দল ক্ষমতায় ছিল তার ইন্টারেস্ট সার্ভ করে বলে সে ওই দুই একটা জিনিস রেখে দিয়েছে। আমি যতটুকু বুঝি আর কি, যে এবারও খুব একটা বেশি ব্যতিক্রম হবে না, মানে সেই ধারায় যাবে। কারণ আলটিমেটলি মানে যখন এটা সংসদে যাবে, তখন ওই দলীয় স্বার্থের বিষয়গুলো, দলীয় আধিপত্য প্রতিষ্ঠার বিষয়গুলোই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার মাথা চাড়া দিয়ে উঠবে ওইখানে যখন তারা যাবে। কিন্তু তারা তো চিন্তা, সংসদে ঢুকেই সে চিন্তা করবে পরের ইলেকশনে আমি কিভাবে ক্ষমতায় আসব। মুশকিল। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েই সে 2041 পর্যন্ত রোড ম্যাপ করে বলছে, চিন্তা করেন অবস্থা, যে সে 2041 সন পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। কি লম্বা রোড ম্যাপ একটা দলের। তো বিএনপি ক্ষমতায় আসলে এক্স্যাক্টলি সে তার একটা রোড ম্যাপ নিয়েই সে আসবে। সে চিন্তা করবে যে কোন কোন জিনিসগুলো, বিএনপির কথা আমি ওইভাবে বলছি না, মানে যে দল ক্ষমতায় আসবে মোস্ট লাইকলি সেটা বিএনপি হবে। তো যে দলই ক্ষমতায় আসবে সে চিন্তা করবে যে আমার আধিপত্য আমি আবার কিভাবে ফিরে আসব, এই বিষয়গুলো থাকবেই তারা, এবং থাকলে তখন এটার ইম্প্যাক্ট এখানে পড়বে। আর আমার কিন্তু মনে হয় না যে নেক্সট মানে জামাত সম্পর্কে যে ধরনের প্রেডিকশন করা হচ্ছে যে অপোজিশনটা কে হবে, আমি জানি না আওয়ামী লীগের কথা। কারণ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগকে যদি আবার অ্যালাউ করা হয়, নিশ্চয়ই এই ফর্মে হবে না। তো আমি সেই সম্ভাবনা দেখি না আগামী ইলেকশনে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে কিনা। মানে ব্যাক করলেও সেটা হয়তো অন্য ফর্মে করতে পারে আর কি। তো তাহলে অপোজিশন হিসেবে জামাত এখন যদি আসে জামাতের ক্ষেত্রে, জামাত এই বিএনপির পজিশনকে
কিছু কিছু হয়তো পারবে ট্যাকেল দিতে আর কি, কিছু কিছু হয়তো জামাত চেষ্টা করবে, বিএনপিকে করতে বাধ্য করতে পারে, কিন্তু জামাত কি ওই লেভেলের মানে আসন পাবে কিনা এই বিষয়ে একটা বড় ধরনের প্রশ্ন আছে, যে অনেকেই ভাবছেন যে জামাত অনেক আসন, সেখানে সংশয় প্রকাশ করছেন যে অতগুলো সিট পাবে কিনা। যদি জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা একটি দল করবার কথা বারবার বলে যাচ্ছে, বা গণমাধ্যমে এসেছে, নানানভাবে এসেছে, যদিও তারা এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি, যদি ঘোষণা আকারে আসে তারা একটি দল করছেন, তাহলে কি তাদের কোনো সংখ্যাগরিষ্ঠতা বা তারা বিরোধী দল বা যেটাই বলি না কেন, আরো না, সেই সম্ভাবনা আমি দেখি না। আপনি দেখছেন না? সেটা আমি কোনো সেটা অনেক মানে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তার রাজনৈতিক দল হিসেবে সংসদে প্রধান বিরোধী দল হওয়া এইটা খুব ইজি না, সহজ না কাজটা। সুতরাং ওই সম্ভাবনা, সামনে যে নির্বাচন অর্থাৎ আসন্ন নির্বাচনে আপনি সম্ভাবনা দেখছেন না। যদি আপনি এটা বলেন যে সহজ নয়, তাহলে তো পাল্টা প্রশ্ন আসে যে সহজ নয় কেন, হতেও তো পারে। দেখুন, একটা রাজনৈতিক দল ওই জায়গায় পৌঁছতে অনেক সময় লাগে, তো অনেক দীর্ঘ সময়। এখনো তো তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা এখন আত্মপ্রকাশই করেনি। এখনো তারা বলছে এটা প্ল্যাটফর্ম একটা, হ্যাঁ, যে ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে এটা আরো ডিফিকাল্ট রাজনৈতিক দলে কনভার্ট হওয়াটা। সব ধরনের মতামতের লোক নিয়ে আপনি প্ল্যাটফর্ম করছেন, আপনার আইডিওলজিক্যাল জায়গাটা কি এটা তো ক্লিয়ার না। তাহলে কি দলই আসবে না? আপনি আমি সেটা এত আর্লি আমি মন্তব্য করতে চাই না যে দলই আসবে না, তবে এই নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হবে এইটা আমার কাছে মনে হয়। তারা তো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তারা তৃণমূল থেকে আস্তে আস্তে শক্তিশালী হয়ে এরকম চিন্তাও তাদের মধ্যে রয়েছে বলে অনেকে মনে করেন। দেখেন, এটা তো তারা তো চাইতেই পারে, তারা প্ল্যাটফর্ম থেকেই চাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে চাচ্ছে কিনা আমি জানি না, প্ল্যাটফর্ম থেকেই চাচ্ছে যে তারা স্থানীয় নির্বাচন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু আপনি স্থানীয় নির্বাচনের ইস্যুটাকে সামনে নিয়ে এসছেন, মানে আমি একটা কারণে, আমি কিন্তু নাগরিক কমিটি চাইতেছে সেই কারণে আমি এটাকে সমর্থন করি তা না। একটা কারণে আমি মনে করি যে স্থানীয় নির্বাচনে এখন খুব গুরুত্বপূর্ণ, ইভেন জাতীয় নির্বাচনের আগেও। এটা আমার মত আর কি। কেন আমি মনে করি? কারণ এই জন্যই মনে করি যে আপনি জানেন যে 5ই আগস্টের পরে আমাদের স্থানীয় যে শাসন কাঠামোটা এটা অলমোস্ট ভেঙে পড়েছে। হ্যাঁ, আমি মানে সাধারণ মানুষের স্বার্থে এই কথাটা বলছি। অর্থাৎ সেবা বঞ্চিত হচ্ছেন, সেই জায়গাটা আপনি জোর দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে হার্ডকোর পুয়ার যারা, যে সুবিধাগুলো তারা স্থানীয় সরকারের মাধ্যমে পেত, এই জিনিসগুলো তারা পাচ্ছে না। সুতরাং এই নির্বাচনটা যদি একটা আগে হয়, অ্যাটলিস্ট এই মানুষগুলো কিছুটা হলেও রক্ষা পাবে। এখন ম্যান্ডেট কি হইল না হইল সেটাকে আমি গুরুত্বের সাথে দেখি না, কিন্তু এই নির্বাচনটা হওয়া দরকার। আপনার এই চ্যানেলের মাধ্যমে এই কথাটুকু আমি বাড়তি একটু বললাম আর কি, আপনার প্রশ্নের বাইরে গিয়ে। জি, আপনি আপনার মন্তব্য এখানে দিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, এটা একেবারেই আপনি আপনার ব্যক্তিগত মত তুলে ধরেন। আমি অ্যাডভোকেট আহসানুল করিম আপনাকেও একটু শুনতে চাই, ওই যে বাস্তবায়নের চ্যালেঞ্জের জায়গাটায় শুনে নিতেই চাই। পরবর্তী নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারাই এই বিলটাকে উঠাবেন, যে এগুলো সংস্কার করার ব্যাপার। সেই পার্টি যেই হোক না কেন, আই ক্যানট প্রেডিক্ট কে হবেন। তো আমাদের অতীতটা খুব খারাপ, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা এসেছিল সেটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের ফলে এটা এসেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা তাদের ক্ষমতা চিরন্তন করার জন্য সেই বিধানটাকে বাতিল করে দিল। অথচ বাংলা কনস্টিটিউশনের মধ্যে সবচাইতে ভালো যে মেকানিজম ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী। যখন একটা টার্ম চলে গেল একটা রেজিমের, তখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাটা গ্রহণ করবে। সেই বিধানটাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে একতরফাভাবে এটাকে নিঃশেষ করে দিল তার নিজের প্রয়োজনে। এখন ভবিষ্যতে যখন যারা আসবেন, তা আমরা আশা করব যে এই যে ইফেক্টিভ যে সংস্কারগুলো, যেগুলো স্বৈরতন্ত্র হতে বিরত রাখবে, সেগুলোর দিকে অন্তত তারা মনোযোগী হবেন।
এটা আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি এবং ভবিষ্যতে তাকিয়ে থাকব যে আসলে কি হয়। তবে আমাদের আশাবাদ যে এগুলো ইমপ্লিমেন্টেড হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, 5ই আগস্টের যে ঘটনা ঘটেছে এটা প্রত্যেকটা দলকে মনে রাখতে হবে যে এই জিনিস বেশি স্বৈরতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চায়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তবে মানুষ বসে থাকবে না। মানুষ ঠিকই ওই স্বৈরতন্ত্রকে বিনাশ করে দিবে, বিলুপ্ত করে দেবে, যেভাবে বিগত সরকারকে বিলুপ্ত করে দিয়েছে এবং তাদের পার্টি প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ভয়টা কিন্তু আমাদের পরবর্তী যারা থাকবেন তাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করবে, মাথায় তাদের রাখতে হবে। সুতরাং এই যে ইনস্ট্যান্সটা তৈরি হয়েছে সেটা আমি মনে করি যে ভবিষ্যতে স্বৈরতন্ত্র হতে এই ধরনের অভিজ্ঞতাটাকে কিছুটা হলেও বিরত রাখবে। অর্থাৎ এই জায়গাটা একদম যে কেউ এসে তার ইচ্ছা মতো সবকিছু বাদ দিয়ে দিল বা পাশ করে নিল। যে প্রফেসর সাহেব বললেন যে 40 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, ওই দুঃস্বপ্ন যেন পরবর্তীতে কেউ না দেখে। যে কোনো রোড ম্যাপ করতে হলে যে তারা চিরস্থায়ীভাবে 40 সাল পর্যন্ত নিজেদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করছে, ওই দুঃসাহসও যেন কেউ না দেখাতে পারে। অর্থাৎ 5 আগস্ট একটি ভয় ধরিয়ে তো দিবি একটা মাইলস্টোন আমাদের জন্য। আজকে এখানেই আয়োজন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসানুল করিম আপনাকে এবং সেই সাথে প্রফেসর ডক্টর সাব্বির আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে আয়োজন আমরা সংস্কার নিয়ে কথা বললাম এবং সেটা সংবিধান সংস্কার নিয়ে কথা বললাম, যে সুপারিশগুলো এসেছে নিঃসন্দেহে সামনে তাকিয়ে থাকতে হবে। নির্বাচনের পর যারা সেই সরকার গঠন করবে বা সংসদে উঠবে তখন এগুলা কতটা পাস হয়। আজকে এখানেই শেষ করছি আয়োজন। ভালো থাকবেন।